আমরা অফলাইনে পিএইচপি মাইএসকিউএল নিয়ে কাজ করতে শিখেছি। এবার আমরা অনলাইনে পিএইচপি মাইএসকিউএল নিয়ে কাজ করা শিখব। এর জন্য আপনার একটি ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে। হোস্টিংটি পিএইচপি মাইএসকিউএল এনাবল থাকতে হবে, অর্থাৎ পিএইচপি মাইএসকিউএল সাপোর্টেড কিনা তা আমাদেরকে শিওর হতে হবে। আপনি যে সকল প্রতিষ্ঠান থেকে এই হোস্টিং এবং ডোমেইন পারচেজ করবেন তাদের থেকে জেনে নেবেন যে আপনার হোস্টিংটি পিএইচপি মাইএসকিউএল এনাবল কিনা, আছে কিনা। যদি আপনি এরকম ক্রয় না করতে চান তাহলে ইন্টারনেটে এরকম অনেক ফ্রি ওয়েবসাইট হোস্টিং সাইট আছে যেখানে আপনাকে পিএইচপি মাইএসকিউএল সাপোর্ট দিবে। তো আমরা আসুন দেখি যে কিভাবে পিএইচপি এবং মাইএসকিউএল অনলাইনে কাজ করতে হয়। উদাহরণ হিসেবে একটি ওয়েবসাইট progly.net এবং কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য cpanel লিখে এন্টার প্রেস করলে আমরা একটা মেসেজ আসবে। মেসেজটি ক্যান্সেল করে দিলে এইভাবে আমাদের একটি cpanel লগইন, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। ইউজার নেম আপনার হোস্টিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করে লগইন বাটনে প্রেস করলে আপনি এরকম cpanel প্রবেশ করবেন। এই জায়গায় হতে আমরা মাইএসকিউএল ডাটাবেস এই আইকনটিতে ক্লিক করলে আমরা এরকম মাইএসকিউএল অ্যাকাউন্ট মেইনটেনেন্সে প্রবেশ করব। এই জায়গায় হতে আমরা কোনো ডাটাবেস তৈরি করব, যেমন আমরা প্রগলি নামক কোনো ডাটাবেস তৈরি করলে অটো আপনার হোস্টিং এর নেম অনুসারে, ডোমেইন নেম অনুসারে একটি ডাটাবেস তৈরি হবে। প্রগলি দিলে বাকিটা আপনার আন্ডারস্কোরের মাধ্যমে পরবর্তীতে আপনার ডোমেইনের নামটি এই জায়গায় থাকবে, এরকম অটো তৈরি হয়ে যাবে। ডাটাবেস ক্রিয়েট করার পর আপনার পিএইচপিতে কি ধরনের কানেক্টিভিটি করতে হবে তা এখানে বলে দেওয়া হয়েছে। যেমন মাইএসকিউএল কানেক্ট, লোকাল হোস্ট লিখতে হবে এবং আপনার ইউজার নেম হবে এটা, এবং আপনার গোপন পাসওয়ার্ডটি এই জায়গায় দিতে হবে। এই কথাটি সম্পূর্ণ আমরা এভাবে টাইপ করে আমরা এটি dbphp সেভ করে এটিকে ডেস্কটপে সেভ করে এটাকে কিউট এফটিপি একটি জনপ্রিয় টুলস, যার মাধ্যমে আমরা ওয়েব সার্ভারে আমরা ফাইল আপলোড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লোকাল। আমরা যদি এটাকে ডেস্কটপে dbphp নামে সেভ করি, এরপর আমরা এটা আমাদের ডোমেইন নেম, এই জায়গাটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং পোর্ট নাম্বার কত হবে তা আপনার জেনে নেবেন। এই যে পোর্ট নাম্বার ডিফল্ট হিসেবে 21 থাকে। এন্টার প্রেস করলে আপনার ওয়েব সার্ভারে এই জায়গায় প্রবেশ করবে। এই জায়গাটা আপনারা সবকিছু দেখতে পাবেন। এরপর আপনি ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ছেড়ে দিলে আপনার ফাইলটি আপলোড হবে, যা এখানে শো করবে। 100% হয়ে গেলে আপনার এই হবে। তবে আমরা কোন পাতে এটাকে ছেড়ে দেব তার জন্য আমরা একটু দেখে নিই।
ঠিক এরকম থাকবে। আপনার সার্ভারে প্রবেশ করার পর এরকম দেখা যাবে। এই www ফোল্ডারে আমরা ডাবল ক্লিকের মাধ্যমে প্রবেশ করে আমরা এই www ফোল্ডারে প্রবেশ করার পর আপনার db.php ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গাটা ফেলে দিতে হবে সরাসরি। ফেলে দিলে আপলোডের কাজ শেষ হয়ে যাবে। আমাদের ডাটাবেসে কানেক্টিভিটির জন্য আপলোডের কাজটা এই জায়গায় সরাসরি হয়ে গেল। এরপর যে কোনো ফোল্ডারে আমাদের প্রয়োজনীয় স্ক্রিপ্ট যেমন ভিউ টু এগুলো আমরা যে কোনো ফোল্ডারে করে নিতে পারি। MySQL PHP MyAdmin ব্যবহার করে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। PHP MySQL ডাটাবেস তৈরি করার জন্য অনলাইনে কন্ট্রোল প্যানেলে এই MySQL ডাটাবেস ক্লিক করলে আমরা এরকম পেজটি পাবো। MySQL অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে ডাটাবেস তৈরি করে নেব এবং ডাটাবেস তৈরি করার পর এরপর ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড আমরা তৈরি করতে পারি। ইউজার পাসওয়ার্ড যাই হবে আমরা তা আমাদের এই জায়গাটা আমাদের দেখাবে ইউজার পাসওয়ার্ড কি ব্যবহার করতে হবে। আপনার ডোমেইন হোস্টিং এর জন্য যে ইউজার পাসওয়ার্ড দিবে সেটা আপনার সরাসরি ব্যবহার করতে পারি, কিংবা এখান থেকে আমরা ইউজার পাসওয়ার্ড তৈরি করে আমরা সেই জায়গায় এই জায়গায় লিখতে পারি। অর্থাৎ এটা কিন্তু আমাদের জাস্ট একটা স্যাম্পল। আমাদের এই db.php-টাই আপলোড করতে হবে। এটাই আপলোড করতে হবে www ফোল্ডারে। ইউজার পাসওয়ার্ড আপনার ডোমেইন নেওয়ার হোস্টিং ডোমেইন নেওয়ার সময় আপনার যে পাসওয়ার্ড ইউজ দেবে তা এখানে সরাসরি ব্যবহার করতে পারেন, কিংবা দেখে নেবেন আপনার কোনটা কাজ করে। অনেক সময় দেখা গেছে যে এই ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা সত্ত্বেও এটি কাজ করতেছে না, আপনি যে প্রথমে প্রাপ্ত যে ইউজার এবং পাসওয়ার্ড পেয়েছেন তাই কাজ করতেছে। এটা একটু এবং সেই প্রোগুলি ইউজার টু ডাটাবেস এবং সেটা আমরা ইউজ করতে চাইলে আমরা এরকম সিলেক্ট অল দিয়ে কোন ডাটাবেসটা নিয়ে কাজ করতে চাই তা আমরা এরকম সিলেক্ট করে অ্যাড টু ইউজার কোন ইউজ করতে চাই ইউজার, তা আমরা এরকম অ্যাড টু ইউজার ডাটাবেস বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা এই PHP MyAdmin এর মাধ্যমে আমরা ডাটাবেস তৈরি করব। এই জায়গাটা ক্লিক করার পর আমরা এরকম একটি পেজে আমরা প্রবেশ করব, যেখানে আপনার ডাটাবেসের নাম দেখাবে এবং তার টেবিল কন্ট্রোল দেখাবে। প্রথমে আপনার এখানে কিছু থাকবে না। ডাটাবেস তৈরি করার জন্য আপনার এই SQL বাটনটিতে ক্লিক করলে একটি SQL এডিটর ওপেন হবে, যে জায়গায় আপনি SQL ল্যাঙ্গুয়েজ মাধ্যমে আপনি ডাটাবেস তৈরি করতে পারেন, টেবিল তৈরি করতে পারেন, অথবা আপনি এই জায়গাটা ম্যানুয়াল ভাবে আপনি তৈরি করতে পারেন টেবিল ডাটাবেস। তবে আমার মতে যে অফলাইনে আমরা এই MySQL ফ্রন্টের মাধ্যমে আমরা যে ডাটাবেসটা তৈরি করি তা এক্সপোর্ট করে যেই কন্টেন্টটা SQL ল্যাঙ্গুয়েজটা পাই ওটা সরাসরি এখানে পেস্ট করে দিলে SQL এডিটর, এই জায়গায় SQL এডিটর পেস্ট করে দিলে এবং গো বাটনে ক্লিক করলে আমরা সম্পূর্ণ হুবহু এরকম ডাটাবেস টেবিলগুলো পেয়ে যাব। তো এই জায়গায় ম্যানুয়াল ভাবে ডাটাবেস ব্রাউজ করা যাবে, স্ট্রাকচার চেঞ্জ করা যাবে, সার্চ করা যাবে, ইনসার্ট করা যাবে, সব কাজই করা যাবে, ইম্পোর্ট করা যাবে। তবে ম্যানুয়াল সিস্টেমে এরকম ডাটাবেস মেনটেন করা বেশ কষ্টকর। এর জন্য আমরা এই SQL এডিটর ব্যবহার করে আমরা আমাদের এই ডাটাবেস নিয়ন্ত্রণ করে থাকব, এতে খুব কাজটা দ্রুত হয়ে যাবে। ডাটাবেস তৈরি হয়ে গেলে আমরা
অনলাইনে, এরপর www ফোল্ডারে যে কোনো ফোল্ডার তৈরি করে একটি ভিউ, আমরা যে কাজটি শিখিয়েছিলাম সেভাবে ঠিক ভিউটা ফোল্ডার তৈরি করে ওর মধ্যে আমরা রেখে আমরা এইভাবে ভিউ লিখে অফলাইনে যেরকম কাজ করেছি ইন্টারপ্রেস খুলে সব রকম ডাটাবেসের ডাটা কন্টেন্টগুলো দেখাবে, যা ইচ্ছা আপনি করতে পারেন। তো আমরা এতক্ষণ অনলাইনে কিভাবে ডাটা পিএইচপি মাইস্কুলের সাথে ডাটাবেস সাথে কানেক্ট করা যায় এবং কিভাবে কিউট এফটিপির মাধ্যমে ডাটা আপলোড করা যায়, ফাইল আপলোড করা যায়, তা আমরা দেখলাম। এবং পিএইচপি মাই অ্যাডমিন সাথে আমরা পরিচিত হলাম, যেখানে আমাদের ডাটাবেস খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় এসকিউএল এডিটরের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ।